ঠিক আছে, তাহলে এবার আমরা যেটা শুরু করছি সেটা হচ্ছে থিওরিজ অবলিক মডেল অফ আরবান স্ট্রাকচার বা আরবান ইন্টারনাল স্ট্রাকচার। ওকে, ক্লাসিক্যাল মডেল অবশ্যই, কারণ এদের তিনজনের তিনটি মতবাদের পরে বহু মডেল এসছে, এখনো নতুন নতুন মডেলে আলোচনা হচ্ছে। খুব রিসেন্টলি একটা নতুন মডেল আমদানি হয়েছে এবং সেই মডেলের উপরে ভিত্তি করে, এটা মডেল ঠিক বলবো না, এটা আর্কিটেকচার, যারা আরবান আর্কিটেক্ট, যারা শহর বসতি যারা নির্মাণ করে, তাদের মাথা থেকে এসছে, কোনো জিওগ্রাফারের মাথা থেকে হয়তো আসেনি। এটা হচ্ছে সৌদি আরবে, তোরা শুনতে থাকবি, লাইন লাইন বলে একটা শহরের কনসেপ্ট ওরা ডেভেলপ করেছে এবং সেই অনুযায়ী কাজও শুরু করেছে। সেটা হচ্ছে একটা লাইন বরাবর একাধিক ফ্লোরে শহর তৈরি হবে, একদম ভূপৃষ্ঠের উপরে একটা লেয়ার, আন্ডারগ্রাউন্ড আরেকটা লেয়ার, তার নিচে আরেকটা লেয়ার, এইভাবে। দারুণ কনসেপ্ট, মানে শহরের যে ট্র্যাডিশনাল কনসেপ্ট সেটাকেই বদলে দিচ্ছে। দেখা যাক, হয়তো আগামী 10 বছরের মধ্যে আমরা এই শহরটাকে বাস্তবে দেখতে পাবো। শুনেছিস কি তোরা এটা সম্পর্কে? ইউটিউবে ভিডিও আছে। শুনিনি। আমি একটা চ্যানেল বলবো, স্টাডি আইকিউ। হ্যাঁ, স্টাডি আইকিউ খুব মানে ভালো একটা চ্যানেল। বেসিক্যালি এটা আইএস যারা আইএস এর জন্য যারা প্রিপারেশন নেয় তারা এই চ্যানেল ফলো করে। তো এখানে দেখবি লাইনের উপরে একটা অ্যানালিসিস আছে, দেখতে পারিস। হিন্দিতে করে, খুব ভালো। যাই হোক, তো শহরের মরফোলজি বা আকৃতি বিশ্লেষণ আলোচনায় সব থেকে বেশি যেটা গুরুত্ব পায় সেটা হচ্ছে শহরের ইন্টারনাল স্ট্রাকচার, যেটা আমরা ইন্টারনাল মরফোলজি অর্থাৎ স্ট্রাকচারাল মরফোলজির মধ্যে ইন্টারনাল মরফোলজির মধ্যে পড়ে, যেটাকে ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি, ইন্টারনাল স্ট্রাকচার অফ দ্য সিটি বলা হয়ে থাকে। সেই ইন্টারনাল স্ট্রাকচার অফ এনি সিটি, তার আলোচনায় তিনটে ক্লাসিক্যাল মডেল উঠে এসেছে। একদম শুরুতে যেটা এসছে সেটা হচ্ছে ইডব্লিউ বার্জেস 1923, চিকাগো স্কুল অফ জিওগ্রাফার, চিকাগো স্কুল অফ জিওগ্রাফি, অর্থাৎ এগুলো কিন্তু এমসিকিউ আসতে পারে। হ্যাঁ, বার্জেস কোন স্কুল অফ জিওগ্রাফির সঙ্গে সম্পর্কযুক্ত? আমেরিকান স্কুলের একটা ডিভিশন হচ্ছে চিকাগো স্কুল অফ জিওগ্রাফি, তার সঙ্গে সম্পর্কযুক্ত। সেই সময় অর্থাৎ 1923, মানে হচ্ছে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাঝামাঝি সময়ে ভূগোলের যে বিকাশ ঘটেছিল তাদের মধ্যে, সেখানে এই চিকাগো স্কুল খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিল। জিওগ্রাফিক্যাল থটে তো দেখবি আসবে আলোচনা, আধুনিক ভূগোলের যে বিকাশ সেখানে আসবে। তো এই চিকাগো স্কুল অফ জিওগ্রাফির অন্যতম একজন সমাজতাত্ত্বিক বলতে পারি, সেটা হচ্ছে ইডব্লিউ বার্জেস। 1923 সালে তিনি প্রথম চিকাগো শহরকে স্টাডি করে, চিকাগো শহরের ল্যান্ড ইউজকে স্টাডি করে, বিভিন্ন রেসিডেন্সিয়াল বা বসতি এলাকাগুলোকে স্টাডি করে উনি একটা মডেল তৈরি করেন, একটা মডেল ডেভেলপ করেন, যেটাকে বলা হচ্ছে বার্জেস কনসেন্ট্রিক জোন মডেল। মডেলটার নাম কি? কনসেন্ট্রিক জোন মডেল। ওকে, মডেল মানে হচ্ছে রেপ্লিকা অফ দ্য অরিজিনাল, অর্থাৎ যে কোনো অরিজিনালের একটা রেপ্লিকা যখন আমরা তৈরি করি তখন সেটাকে মডেল বলা হয়। এটা একটা কনসেপ্ট। তো ভূগোলের বিশেষ জনবসতি ভূগোলের সেটেলমেন্ট স্ট্রাকচারাল মডেল বলতে যে কোনো সেটেলমেন্টের যে রিয়েল স্ট্রাকচার, ভূপৃষ্ঠে তার যে গঠন, তার একটা জেনারেলাইজড বা সাধারণীকৃত রূপ যদি আমি তুলে ধরি, সেটাকে আমরা একটা সেটেলমেন্ট মডেল বলতে পারি। তো চিকাগো শহর তার যে রিয়েলিটিতে বিভিন্ন ল্যান্ড ইউজের যে প্যাটার্ন, সেটাকে উনি স্টাডি করেছিলেন, তার উপরে ভিত্তি করে উনি কনসেন্ট্রিক জোন মডেল বা এককেন্দ্রিক, বাংলাকে বলছে এক কেন্দ্রিক মতবাদ, কনসেন্ট্রিক জোন থিওরি বা কনসেন্ট্রিক থিওরি। যাই হোক, এখানে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে কোনো শহরের এই ইন্টারনাল স্ট্রাকচার আলোচনায় দুটো বিষয় খুব গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের অবস্থানগত বন্টন, অর্থাৎ
কোন ইকোনমিক অ্যাক্টিভিটি কোথায় অবস্থান করে। আমি প্রথমেই বলছিলাম যে কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটিস, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বা স্টোরেজ, কমিউনিকেশন, ট্রান্সপোর্ট, এই ধরনের অ্যাক্টিভিটিস। এই সমস্ত অ্যাক্টিভিটিস গুলো বিভিন্ন জায়গাতে অবস্থান করে। কারো কারো ক্ষেত্রে স্পেশালাইজড বা বিশেষ সুবিধাযুক্ত জায়গা দরকার হয়, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষের অবস্থান। এই যে তিনটে থিওরি আমি আলোচনা করব, এই তিনটে থিওরিতে এই দুটো জিনিস ফোকাস করেছে। কি কি? আমার এই আলোচনার মধ্য দিয়ে কিন্তু দেখবি এমসিকিউ এর উত্তর বেরিয়ে আসবে যদি একটু মন দিয়ে শুনিস। প্রথম হচ্ছে বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিস বা অর্থনৈতিক কাজকর্মের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে, আর বিভিন্ন মানে রেসিডেন্সিয়াল গ্রুপ বা বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান ব্যাখ্যা করা হয়েছে। এই দুটো জিনিস এখানে গুরুত্বপূর্ণ। আর এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ বলতে শুধুমাত্র বিভিন্ন অর্থনৈতিক শ্রেণীর মানুষকেই ধরা হয়েছে, অর্থাৎ হাই ইনকাম, মিডল ইনকাম, লো ইনকাম, শ্রমিক শ্রেণী ইত্যাদি। এই যে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম বা বিভিন্ন শ্রেণীর মানুষের অবস্থান শহরে কোথায় হবে, তার পেছনে কিন্তু অনেকগুলো মানে বিষয় কাজ করে। কিছু প্রাকৃতিক বিষয় থাকে, কিন্তু অধিকাংশ কিন্তু আর্থসামাজিক বিষয়। আমি প্রথমেই বলছিলাম কম্পিটিশন ফর স্পেস। এই বার্জেসের কনসেন্ট্রিক জোন থিওরিকে ইকোলজিক্যাল মডেল বলা হয়। ইকোলজিক্যাল মডেল বলা হয় কেন? এটা কিন্তু একটা শর্ট কোশ্চেন আসতে পারে। তার কারণ হচ্ছে বার্জেস ইকোলজির যে প্রিন্সিপাল বা ইকোলজিক্যাল প্রসেস গুলোকে দিয়ে উনি এখানে বিভিন্ন রেসিডেন্সিয়াল যে কমপ্লেক্স বিভিন্ন জায়গাতে গড়ে উঠছে বা বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিস যে শহরের বিভিন্ন জায়গাতে গড়ে উঠছে সেটা ব্যাখ্যা দিচ্ছে। সেগুলো কি কি? কম্পিটিশন। আমরা জানি বাস্তুতন্ত্রে আমরা পড়েছি যে সেখানে কম্পিটিশন বা প্রতিযোগিতা বিভিন্ন স্পিসিসের মধ্যে থাকে, কম্পিটিশন। আর কি? সাকসেশন। সাকসেশন মানে হচ্ছে ক্রমপর্যায়ন, অর্থাৎ এই যে কম্পিটিশন হচ্ছে এবং এর মধ্য দিয়ে একটা ক্রম পরিবর্তন ঘটছে সেই জায়গার স্পিসিস স্ট্রাকচারের একটা ক্রম পরিবর্তন ঘটে, যেটাকে সাকসেশন বলে। এখানে সেই ব্যাপারটা আমরা দেখতে পাবো, অর্থাৎ শহর কিন্তু একটা স্ট্যাটিক বা স্থির বিষয় নয়, কম্পিটিশন চলছে এবং প্রতি মুহূর্তে চেঞ্জেস আমরা দেখতে পাচ্ছি শহরের মধ্যে, সেটা যে কোনো শহরে আমরা দেখতে পাবো। আর লাস্ট হচ্ছে ডমিন্যান্স। ঠিক আছে, এছাড়া আর কি কি দেখতে পাই? অনুপ্রবেশ, অর্থাৎ একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস আরেকটা ইকোনমিক অ্যাক্টিভিটিসের এলাকাতে প্রবেশ করছে, একটা রেসিডেন্সিয়াল গ্রুপ আরেকটা রেসিডেন্সিয়াল গ্রুপের মধ্যে প্রবেশ করছে। এটা ডাইনামিক ব্যাপার, গতিশীল বিষয়, এবং তারপরে কম্পিটিশনটা ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে বাড়ছে, বই কমছে না। তো ডমিনেন্স মানে হচ্ছে এই কম্পিটিশন এবং সাকসেশনের পরে একটা সময় গিয়ে কোনো একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রাধান্য লাভ করবে এবং সেই জায়গাতে স্থায়ীভাবে অবস্থান করবে, সেটা হচ্ছে ডমিনেন্স। এই ইকোলজিক্যাল যে প্রসেস, এগুলোর মাধ্যমে যেহেতু বার্জেস চিকাগো শহরের উপরে ভিত্তি করে তার এই কনসেন্ট্রিক জোন থিওরিটা তৈরি করেছিলেন বা জোন থিওরিটা দিয়েছিলেন, সেই জন্য তার এই কনসেন্ট্রিক জোন থিওরিকে ইকোলজিক্যাল থিওরি বলা হয়। ওকে, শর্ট কোশ্চেন একটা। আচ্ছা, 1923 সাল, চিকাগো স্কুল অফ সোশিওলজি। এটাকে আমরা বাস্তব অভিজ্ঞতা লব্ধ একটা মডেল বলতে পারি। মডেল অনেক রকমের হয়, একটা হচ্ছে পুরো হাইপোথেটিক্যাল, অর্থাৎ কাল্পনিক চিন্তা দিয়ে তৈরি মডেল, তারপরে সেটাকে বাস্তবে অ্যাপ্লাই করা হয়। আরেকটা হচ্ছে বাস্তব ঘটনাকে আগে বিশ্লেষণ করা হয়, পরে মডেল তৈরি করা হয়। ওই জন্য এটাকে বাস্তব ঘটনা ভিত্তিক মডেল বা এটাকে এমপিরিক্যাল মডেলও বলা হয়ে থাকে। এখানে এই যে স্টাডি মেথডটা ইউজ করা হয়েছে সেটাকে বলা হয় ইন্ডাকটিভ মেথড। প্রত্যেকটা কিন্তু এমসিকিউ এর কোশ্চেন। এমপিরিক্যাল মডেল, ইকোলজিক্যাল মডেল, ইন্ডাকটিভ মেথডে গড়ে ওঠা মডেল। কেন এই শব্দগুলো উচ্চারণ করছি? কারণ জিওগ্রাফিক্যাল থটে এই প্রত্যেকটা জিনিস কিন্তু আলোচনায় উঠে আসবে। তখন আমাকে আবার বলবি না যে স্যার উদাহরণ নেই, এখান থেকে তখন ডিলিট করে নেবে, কারণ ইন্ডাকটিভ মানে এই, অর্থাৎ একদম গ্রাউন্ড থেকে পর্যবেক্ষণের মাধ্যমে সিদ্ধান্তে আমরা যখন এগোচ্ছি। হ্যাঁ, যেটা বলছিলাম, তো
এই থিওরিটা যেভাবে আলোচনা করতে হবে আমি সেভাবেই বলে দিচ্ছি। তাহলে প্রথমে একটা ইন্ট্রোডাকশন দেব, যেটুকু আমি বললাম। তারপরে উদ্দেশ্য, অর্থাৎ কি উদ্দেশ্যে এই মডেলটা তৈরি হয়েছে, সেখানে আমরা যেটা লিখবো সেটা হচ্ছে যে মূলত শহরের আভ্যন্তরীণ গঠন, অর্থাৎ কোথায় কি গড়ে উঠেছে, বিভিন্ন ইকোনমিক অ্যাক্টিভিটিস প্লাস বিভিন্ন জনগোষ্ঠী, সেটা যেমন ব্যাখ্যা করার একটা চেষ্টা ছিল। আরেকটা হচ্ছে যে শহর কিভাবে বৃদ্ধি পায়, শহরের গ্রোথ কিভাবে হয়, বিভিন্ন ল্যান্ড ইউজ এলাকাগুলো কিভাবে বৃদ্ধি পায়, বিভিন্ন রেসিডেন্সিয়াল এলাকাগুলো কিভাবে কোন দিকে বৃদ্ধি পায়, সেটারও একটা ব্যাখ্যা প্রদান করার চেষ্টা এখানে করা হয়েছে। এবং যেটা সত্যি কথা সেটা হচ্ছে যে এই যে কম্পিটিশন, সাকসেশন, ডমিনেন্স, অর্থাৎ এই যে ইকোলজিক্যাল যে প্রক্রিয়াগুলো শহরের বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে, বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের মধ্যে নিরন্তর চলছে, যার ফলে শহরের কিছু কিছু মডিফিকেশন হচ্ছে, তা সত্ত্বেও শহরের যে মূল গঠন সেটা অক্ষুণ্ণ থাকবে। এটাই হচ্ছে এই কনসেন্ট্রিক জোন থিওরির উদ্দেশ্য। ওকে, এইবার আমি এর আগেও আলোচনায় বিভিন্ন সময় বলেছি যে কোনো থিওরি বা মডেল যখন তৈরি হয়, কারণ এটা তো রিয়েল নয়, রিয়েলিটির একটা রেপ্লিকা বা রিয়েলিটির উপরে বেস করে তৈরি হওয়া একটা মতবাদ। সেই জন্য যে কোনো মতবাদ কিন্তু কিছু অনুমান ভিত্তিক হয়, তার কিছু পূর্ব অনুমান থাকে। তো কনসেন্ট্রিক জোন থিওরিরও এরকম অনেকগুলো অনুমান রয়েছে। কিছু লেখক নিজে মানে বার্জেস নিজে উল্লেখ করেছেন, আবার কিছু তার বক্তব্যের, অর্থাৎ তার তিনি যে থিওরিটা যখন আলোচনা করেছেন তার মধ্য থেকে উঠে এসেছে। মোটামুটি যেগুলো নীতি উনি বা মূল ধারণা উনি নিয়েছিলেন সেগুলো কি কি আমি একটু বলি। এক নম্বর হচ্ছে একটা হোমোজিনিয়াস ল্যান্ড সার্ফেসের উপরে শহরটা গড়ে উঠবে। শহরের মধ্যে অর্থনৈতিক কাজকর্মের বৈচিত্র্য থাকবে, অর্থাৎ বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম শহরে গড়ে উঠবে। শহরে যে জনবসতি থাকবে তাদের মধ্যে অর্থনৈতিক ক্ষমতা, জাতিগত, পেশাগত, সাংস্কৃতিক ডেভেলপমেন্ট, নৃতাত্ত্বিক বৈশিষ্ট্য ইত্যাদি ক্ষেত্রে পার্থক্য থাকবে। আর কি থাকবে? ব্যক্তিগত সম্পত্তির মালিকানা থাকবে এবং জায়গার জন্য প্রতিযোগিতা, যেটাকে কম্পিটিশন অফ স্পেস, সেটা থাকবে। এছাড়া তিনি আর কি বলেছিলেন, শহরের একটি কেন্দ্রীয় অঞ্চল থাকবে যেটা সব থেকে যোগাযোগের দিক থেকে উন্নত এবং সেখান থেকে রাস্তা চারিদিকে মানে রেডিয়েটিভ ওয়েতে বেরিয়ে যাবে বাইরে থেকে। আর এখানেই থাকবে মূল বাণিজ্যিক এলাকা। এই একটাই কেন্দ্র, সেই কেন্দ্রকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বসতি বলয় তৈরি হবে বা অর্থনৈতিক কাজকর্মযুক্ত বলয় তৈরি হবে। পরিবহন ব্যবস্থা সব জায়গাতে সহজলভ্য এবং একই, সস্তা, অর্থাৎ এমন নয় যে শহরের একদিকে পরিবহন খরচ বেশি একদিকে কম, বা একদিকে যোগাযোগ ভালো আরেকদিকে কম, তা নয়। কেন্দ্র থেকে চারিদিকে যোগাযোগ ব্যবস্থা সম থাকবে, অর্থাৎ কেন্দ্র থেকে উত্তর দিকে 2 কিলোমিটার দূরে যদি যোগাযোগ ব্যবস্থা যেরকম হবে, কেন্দ্র থেকে দক্ষিণ দিকে 2 কিলোমিটার দূরে একই ধরনের যোগাযোগ ব্যবস্থা হবে এবং খরচও একই থাকবে। মোট কথা সহজলভ্য যোগাযোগ ব্যবস্থা। কোথাও গিয়ে এমন হবে না যে আমি শহরের কেন্দ্রে পৌঁছতে পারবো না, রাস্তাঘাট নেই বা গাড়ি ঘোড়া নেই, এরকম ব্যাপারটা থাকবে না। শিল্প এবং ব্যবসা বাণিজ্য দুটো ধরনের অর্থনৈতিক কাজকর্ম, দুটোই তো মূল, এই দুটো ধরনের অর্থনৈতিক কাজকর্ম শহরে আমরা দেখতে পাবো। এইগুলো হচ্ছে বার্জেসের তত্ত্বের মোটামুটি অনুমান। ওকে, নীতি তো আগেই বলেছি। অনেক সময় পরীক্ষায় প্রশ্ন আছে প্রিন্সিপালস অফ বার্জেস থিওরি, তখন কিন্তু এইগুলো আলোচনা করবো। কম্পিটিশন ফর স্পেস, সাকসেশন, ইনভেশন, যেটাকে বলছে অনুপ্রবেশ, ইনভেশন মনে পড়লো, কম্পিটিশন, ইনভেশন, সাকসেশন, ডমিনেন্স, এই চারটে। তাহলে আমি কি কি আলোচনা করলাম? ইন্ট্রো, তারপরে অবজেক্টিভস অর এইমস এন্ড অবজেক্টিভস, তারপরে আমি বললাম প্রিন্সিপালস, অর্থাৎ কি কি নীতির উপর ভিত্তি করে এই মডেলটা তৈরি হয়েছে। এই পয়েন্টেই তোরা কিন্তু উত্তরগুলো লিখবি। তারপরে হচ্ছে অ্যাজাম্পশনস, অর্থাৎ কি কি অনুমান উনি নিয়েছিলেন। আর লাস্টে হচ্ছে মূল থিওরি। সেখানে আমরা কি করব, উনি যে জোনগুলো অর্থাৎ কনসেন্ট্রিক জোনের কথা বলেছেন সেই জোনগুলো আমরা আলোচনা করবো। তাহলে এই থিওরিতে এখানে বলবো যে ই ডাব্লিউ বার্জেস
তিনি শহরের কেন্দ্রীয় বাণিজ্য এলাকা তৈরি হবে সেটার কথা বলেছেন, এবং সেটাকে কেন্দ্র করে সমকেন্দ্রিক বিভিন্ন অ্যাক্টিভিটিস জোন গুলো, বিভিন্ন ল্যান্ড ইউজ জোন গুলো তৈরি হবে। ওকে, এইবার জোন 1, 1 নম্বর জোনে কি থাকছে? 1 নম্বর জোন মানে শহরের একদম সেন্ট্রাল এলাকা, সেটাকে উনি কেন্দ্রীয় বাণিজ্যিক এলাকা বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট গড়ে উঠবে বলেছেন। সেটা হবে শহরের সব থেকে সুগম্য এলাকা বা অ্যাক্সেসিবল পয়েন্ট, যে জায়গাটা খুব সহজেই পৌঁছে যাওয়া যাবে যেখানে, বা সেখান থেকে চাইলে শহরের বাইরে চলে যাওয়া যাবে, সেখান থেকে রাস্তাগুলো চারিদিকে ছড়িয়ে গেছে। যে শহর, শিকাগো শহরের উপর ভিত্তি করে থিওরিটা দিয়েছিলেন, শিকাগো শহরে এই সিবিডিটাকে লুপ, LWP লুপ হিসেবে বলা হতো, অর্থাৎ জোন 1 সিবিডি, যেটাকে শিকাগো শহরে লুপ বলা হয়। এমসিকিউ কোশ্চেন, এখানে কি কি কাজ থাকবে? ব্যাংকিং সহ সমস্ত আর্থিক প্রতিষ্ঠান, ব্যাংকিং, বীমা, প্রাইভেট ব্যাংকিং, বা বর্তমানে এই যে শেয়ার মার্কেট, শেয়ার ব্রোকার, মিউচুয়াল ফান্ড, এই ধরনের আর্থিক প্রতিষ্ঠানগুলো তাদের মূল অফিস থাকবে। বিভিন্ন বড় বড় কোম্পানি তাদের সদর দপ্তর বা সেন্ট্রাল অফিস থাকবে। খুব দামি জিনিসপত্রের বড় শোরুম যেগুলোকে আমরা বলি, বা শপিং মল যেটাকে আমরা এখন বলছি, সেরকম থাকবে। উচ্চ চাহিদাযুক্ত জিনিস, যেগুলোর চাহিদা খুব বেশি, তাদের সেই সমস্ত জিনিসের বড় দোকান থাকবে, এবং এইখানে জমির দাম সব থেকে বেশি হবে, জমির জন্য প্রতিযোগিতা সব থেকে বেশি হবে। এটা হচ্ছে 1 নম্বর জোন, যেটা কেন্দ্রীয় বাণিজ্যের এলাকা, তার বৈশিষ্ট্য। 2 নম্বর জোন কি? 2 নম্বর জোনটাকে উনি বলেছিলেন জোন অফ ট্রানজিশন বা পরিবর্তনশীল অঞ্চল। এখানে কি থাকবে? এখানে হালকা শিল্প অর্থাৎ লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা উনি বলেছেন, অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট 1 নম্বর, তার চারপাশে তৈরি হচ্ছে লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। বার্জেস কিন্তু তার থিওরিতে কোথাও হেভি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির কথা বলেননি, অর্থাৎ পেট্রোকেমিক্যাল ইন্ডাস্ট্রি, আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, এই ধরনের বড় যে এবং হেভি ইন্ডাস্ট্রি সেগুলোর কথা বলেননি। যা বলেছেন লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি, খুব হালকা ছোট জায়গার উপরে গড়ে উঠতে পারে সেই সমস্ত শিল্প। এখানে আর কি থাকবে? এই হালকা শিল্পের কারখানা ছাড়াও পাইকারি বাজার, হোলসেল মার্কেট। সিবিডি হচ্ছে রিটেল সেন্টার, আর এই ট্রানজিশনাল জোন যেটা, সেখানে লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির পাশাপাশি কি থাকবে? পাইকারি বাজার এবং গোডাউন। ওকে, অর্থাৎ সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্টে যারা ব্যবসা করে তাদের যে গোডাউন গুলো এখানে থাকে, বা পাইকারি যে বাজার যেখান থেকে বিভিন্ন খুচরো দোকানদাররা মাল কেনে, সেটা ওখানে থাকবে। আর কি থাকবে? গরিব মানুষের বস্তি, অর্থাৎ শ্রমিক শ্রেণী, অর্থাৎ ওই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, বা ওই সমস্ত ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে যারা শ্রমিক হিসেবে কাজ করবে, তারা ওই শিল্প কারখানার কাছেই থাকবে, কারণ তাদের পরিবহন ব্যয় বহন করার ক্ষমতা সাধারণত থাকে না। আর যেহেতু ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যার ফলে রেসিডেন্সিয়াল যে চাহিদা সেটা থাকে না, অর্থাৎ ওখানে একটু মানে ভালো অর্থ সম্পন্ন মানুষ ওখানে বসবাস করতে চায় না, যার ফলে কম্পিটিশন ফর স্পেস সেটা ওখানে মিনিমাম থাকে, যার জন্য ওখানকার খুব ঘুপচি ছোট ছোট বস্তি টাইপের গড়ে ওঠে, সেখানে ওরা থাকে। এই বস্তিগুলোকে চিকাগো শহরে ঘেটো নামে ডাকা হয়। এই এলাকা, অর্থাৎ এই যে ট্রানজিশনাল জোন, এটার কিন্তু আরো অনেক নাম আছে, নোট করবি একটু। টুইলাইট এরিয়া, আরবান ব্লাইট বা গ্রে জোন, এই সব নামে এই এলাকাগুলোকে ডাকা হয়। এখানে একটু চুরি ডাকাতি চিন্তা এগুলো হয় রাতের অন্ধকারে, অর্থাৎ বিভিন্ন ক্রাইম গুলো এখানে সংঘটিত হয়। ঠিক আছে, ওই জন্য এটাকে টুইলাইট এরিয়া বা গ্রে জোন বা আরবান ব্লাইট বলা হচ্ছে। এটা একটা ট্রানজিশনাল জোন। ওকে, এইবার সিবিডি সেন্টারে তার চারপাশে ট্রানজিশনাল জোন। এবার বার্জেস এটাও বলেছেন যে শহর স্থির নয়, বাড়বে, তার মানে সিবিডিও ক্রমশ বাড়বে। তাহলে সিবিডি যখন বাড়বে, সে কোথায় বাড়বে? ওই ট্রানজিশনাল এরিয়ার মধ্যে প্রবেশ করবে ধীরে ধীরে চারিদিক থেকে। তার মানে ওই ট্রানজিশনাল এরিয়ার মধ্যে একটা কন্টিনিউয়াস চেঞ্জ আমরা দেখতে পাবো, অর্থাৎ পুরনো বিল্ডিং ভেঙে নতুন ঝাঁ চকচকে বিল্ডিং তৈরি হচ্ছে, পুরনো ওল্ড গোডাউন ভেঙে নতুন ঝাঁ চকচকে অফিস বিল্ডিং তৈরি হচ্ছে, বা
পাইকারি বাজার পিছিয়ে যাচ্ছে, পাইকারি বাজারের কিছুটা অংশ রিবিল্ডিং হয়ে নতুন এলাকা তৈরি হচ্ছে, বাণিজ্যিক এলাকার নতুন অংশ তৈরি হচ্ছে। তার মানে এই ট্রানজিশনাল জোন এই জন্যও বলা হচ্ছে যে এখানে কন্টিনিউয়াস একটা ভাঙা করা যাবে, ঠিক আছে। তাহলে এই যে প্রথম দুটো জোন, এটা তাহলে কিসের ভিত্তিতে আমরা করলাম? ইকোনমিক অ্যাক্টিভিটিস এর ভিত্তিতে। কেন্দ্রীয় বাণিজ্য এলাকা যেটা কমার্শিয়াল অ্যাক্টিভিটিস, তারপরে ট্রানজিশনাল জোন যেটা ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস এলাকা। প্রথম দুটো রিং অর্থনৈতিক কাজকর্মের উপরে ভিত্তি করে তৈরি হয়েছে। তারপরে থার্ড, ফোর্থ, ফিফথ পরের যে তিনটে রিং এর কথা বলবো সেগুলো কিন্তু রেসিডেন্সিয়াল বা বসতি এলাকার উপর ভিত্তি করে তৈরি হওয়া বলা হয়। এমসিকিউ কোশ্চেন আসতে পারে। জোন 3, আচ্ছা তাহলে এবার এই যে 3, 4, 5 এই যে তিনটে জোন তৈরি হবে, এটা কিসের উপর ভিত্তি করে তৈরি হচ্ছে? ওই কম্পিটিশন ফর স্পেস, অর্থাৎ কে কত টাকা দিতে পারছে ভালো জায়গাটা নেওয়ার জন্য, যার ক্ষমতা বেশি সে ভালো জায়গাটা নেবে। আর কি? ডিগ্রি অফ ফ্রিডম অফ চয়েস, অর্থাৎ পছন্দ, আমার যেটা পছন্দ আমি সেটার জন্যই তো বেশি পে করতে রাজি থাকবো, অর্থাৎ মানুষের সেই ডিগ্রি অফ ফ্রিডম অফ চয়েস থাকছে। আর সোশ্যাল সেগ্রিগেশন, অর্থাৎ সামাজিক একটা সেগ্রিগেশন, পৃথিবীর যে কোনো দেশে যে কোনো শহরে আমরা যাই না কেন এই সোশ্যাল সেগ্রিগেশন থাকবে, অর্থাৎ বিভিন্ন সামাজিক গোষ্ঠীগুলো আলাদা আলাদা জায়গাতে বসবাস করে। সেটা রিলিজিয়ন ভিত্তিক হতে পারে, সেটা এথনিসিটি ভিত্তিক হতে পারে, যেটা আমি আগেই বললাম। তো সেই ব্যাপারটা থাকছে। এই তিনটে বিষয়কে কেন্দ্র করেই কিন্তু এই রেসিডেন্সিয়াল জোনগুলো তৈরি হয়, সেটা বার্জেসও বলেছিল। এবার জোন 3 কথা বলছি। জোন 3 তে বেসিক্যালি ওয়ার্কিং মেন্স হোম, অর্থাৎ খুব ছোট ছোট বাড়ি তো থাকে এখানে। কারা থাকে? লো ইনকাম গ্রুপ পিপল, অর্থাৎ শ্রমিক শ্রেণীও নয়, একটু উন্নত তাদের থেকে, চাকরিজীবী বলতে পারি, খুব নিম্ন বা ছোট ছোট চাকরি করে এরকম মানুষ, তারা এখানে বসবাস করে থার্ড জোনে। বেসিক্যালি এটা লো ইনকাম গ্রুপ পিপলের রেসিডেন্স। এখানে বাড়িগুলো ছোট ছোট হয়। বেসিক্যালি যারা ইন্ডাস্ট্রিয়াল ব্লু কলার ওয়ার্কার, অর্থাৎ বিভিন্ন কারখানাতে একটু উঁচু পদে, অর্থাৎ একদম লেবার ক্লাস নয়, একটু উঁচু পদে চাকরি করে, তাদের বসতি হচ্ছে এটা। তাদেরও ইনকাম খুব বেশি থাকে না, ব্লু কলার ওয়ার্কার যাকে বলা হয়। ফলে এরা একদম বস্তি এলাকাতে না থেকে তার থেকে একটু দূরে থার্ড রিং এ বসবাস করে। ছোট ছোট বাড়ি, বেশি বড় বাড়ি তৈরি করতে পারে না, ছোট ছোট বাড়ি তৈরি করে। বিভিন্ন বেসরকারি বা সরকারি আবাসন এখানে থাকে, অর্থাৎ সরকার বা কোম্পানি তাদের কর্মীদের জন্য যে আবাসনগুলো তৈরি করে, যেমন মালদার ক্ষেত্রে ঠিক ব্রিজটা যেখানে শেষ হচ্ছে আইটিআই মোড়ের কাছাকাছি মহেশ মাটি যেটাকে বলছি, ওটা একটা সরকারি আবাসন। ওরকম আবাসনগুলো এই জোনে থাকে বলে বলা হচ্ছে, এবং খুব ছোট ছোট বাড়ি সেখানে থাকে এবং সেখানে এই লোকগুলো বসবাস করে। 4 নম্বর জোন, থার্ড জোনের পরে ফোর্থ জোন। এখানে মিডল ইনকাম গ্রুপ, মাঝারি ইনকাম গ্রুপের মানুষ বসবাস করে। অর্থাৎ এই যে থার্ড রিং এ যারা বসবাস করতো তাদের মধ্যে যাদের ইনকাম বাড়ছে, ঠিক আছে, তারা তখন আরেকটু ভালো পরিবেশ পাওয়ার জন্য থার্ড রিং থেকে ফোর্থ রিং এ একটু বড় বাড়ি, একটু ফাঁকা জায়গা যুক্ত বাড়ি সেখানে চলে আসে। অর্থাৎ বাংলো টাইপের বাড়ি, একেবারে পুরোপুরি বাংলো বাড়ি হবে না, কিন্তু অনেকটা জায়গা পাওয়া যাবে, ভালো বাড়ি তৈরি করে থাকতে পারবো, সেই ই করে থার্ড রিং থেকে ফোর্থ রিং এ শিফট করে আসে। মোটামুটি যারা সচ্ছল, একটু দিনান্তে পান্তা ফুরায় অবস্থা থাকে না, একটু ভালো অবস্থা থাকে এখানে। ওই জন্য 2-3 তলা বাড়ি, একটু বড় বহুতল বাড়িও আমরা দেখতে পাই এই 4 নম্বর জোনে। 3 নম্বর জোনে কিন্তু অধিকাংশ ক্ষেত্রে আমরা 1 তলা 2 তলা বাড়িতে আমরা সীমাবদ্ধ থাকি, এবং ছোট ছোট বাড়ি। কল্যাণীতে যদি তোরা কোনোদিন গিয়ে থাকিস, সেখানে দেখবি LIG কোয়ার্টার্স বলে একটা শব্দ যা শুনতে পাবি, মানে হচ্ছে লো ইনকাম গ্রুপ কোয়ার্টার্স। কল্যাণী শহরটা যখন তৈরি হয়েছিল ওই ইনকাম গ্রুপ অনুযায়ী ভাগ করা হয়েছিল। তো ওইরকম একটা LIG কোয়ার্টার হচ্ছে কল্যাণী যে ITI কলেজ তার আশপাশে। আমি নিজে ওখানে ভাড়া থেকেছি। একদম 4 কাঠা জমি, 4 কাঠা জমির উপরে 1 তলা বাড়ি, যার 2টো ঘর, একদম সেম দেখতে। যদিও পরবর্তীতে সেই সময় যাদের জন্য, অর্থাৎ শ্রমিক শ্রেণীর জন্য ওই এলাকাটা তৈরি করা হয়েছিল, কল্যাণী যে শিল্পাঞ্চল, তার শ্রমিকরা ওখানে থাকবে। পরবর্তীতে সেই শ্রমিকরা ওই জায়গাগুলো সব বেচে দিয়েছিল। পরবর্তীতে বিভিন্ন বাইরে থেকে যারা গিয়েছে কিনেছে, তাদের ইনকাম বেশি হয়েছে, কেউ কেউ বড় বড় বাড়ি তুলে নিয়েছে, কিন্তু ওই 4 কাঠায়, তার বেশি নয়। বা কল্যাণী সীমান্ত দিকে যদি আমরা যাই, সেখানে আমরা অনেক LIG কোয়ার্টার প্লাস বস্তিও দেখতে পাবো। ওই জন্য লো ইনকাম গ্রুপের বাড়িগুলো সবসময় 1 তলা ছোট বাড়ি, এটা বলা হচ্ছে। 5 নম্বর জোন, এটা বেসিক্যালি উচ্চ আয়ের
মানুষের এলাকা, অর্থাৎ কোন অফিসের বড় পদে চাকরি করে, সিবিডি তে বা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে বড় পদে চাকরি করে, ইনকাম অনেক বেশি, তারা এই 5 নম্বর জোনে বসবাস করে। এটা নির্মীয়মান এলাকা, গ্রাম এবং শহরের একটা মাঝামাঝি এলাকা। এটা বলতে পারি বড় বড় ফাঁকা জায়গা থাকবে এখানে, হ্যাঁ, প্রচুর বড় বড় জমি নিয়ে বাংলো বাড়ি তৈরি করে থাকে মানুষ, গ্রিনারি বা সবুজ অনেক বেশি থাকে। শহরের কেন্দ্র থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে যাওয়া আসা করা যায় এই এলাকাগুলো। ফলে নিজেদের পার্সোনাল কার এরা ব্যবহার করে বা পাবলিক ট্রান্সপোর্ট, কমফোর্টেবল পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে এরা শহরের কেন্দ্রে প্রতিদিন যাওয়া আসা করে। যেহেতু এখানকার মানুষ প্রতিদিনই যাওয়া আসা করে থ্রু ট্রান্সপোর্ট, তাই এই জোনটাকে বলা হয় কমিউটার্স জোন, বা যারা রোজ শহরে কমিউট করে আবার ফিরে আসে রাতে। এখানে দূষণহীন পরিবেশ, গ্রিনারি অনেক বেশি থাকে, বিভিন্ন ধরনের পৌর পরিষেবা অর্থাৎ সরকারি যে পরিষেবাগুলো, আমরা সরকার থেকে নানা ধরনের সামাজিক পরিষেবা পেয়ে থাকি, সেই পরিষেবা কেন্দ্রগুলো এখানে থাকবে। হাই কোয়ালিটির পরিষেবা কেন্দ্র থাকবে, উচ্চমানের হাসপাতাল এখানে থাকবে, উচ্চ মানের বেসরকারি স্কুল থাকবে, উচ্চমানের সরকারি স্কুল এখানে থাকবে, এইগুলো এখানে থাকবে। মিউনিসিপ্যালিটি সাব অফিস এখানে থাকবে, যেখানে কাজকর্মগুলো হবে। আর কি যেহেতু এই মানুষগুলোর যে খাদ্যের চাহিদা বা পোশাকের চাহিদা বা অন্য যে বিল্ডিং বাড়িঘর তৈরি, আসবাবপত্র তৈরি যে চাহিদা, সেগুলো মেটানোর জন্য কিছু দোকান কিন্তু এখানে তৈরি হবে, খুচরো ব্যবসার দোকান, রেসিডেন্সিয়াল অর্থাৎ 5 নম্বর রেসিডেন্সিয়াল জোনের মধ্যে। এটা হচ্ছে 5 নম্বর জোনের বৈশিষ্ট্য। বোঝা গেল? আচ্ছা, বার্জেস এখানে দুটো ব্যতিক্রমের কথা বলেছেন। সেটা হচ্ছে যে শহরের অভ্যন্তরে কোনো উঁচু জায়গা যেখানে সুন্দর প্রাকৃতিক দৃশ্য তথা শীতের কুয়াশা কম হয়, এরকম যদি থাকে তাহলে কিন্তু সেখানে উচ্চ আয়ের মানুষ বসবাস করবে। অর্থাৎ এটা সব বই নাও পেতে পারিস, এটা আমি একটা ইংরেজি বই থেকে এই ব্যতিক্রমটা খুঁজে পেয়েছি, তাই এখানে উল্লেখ করলাম। অর্থাৎ এই যে 4টে মডেল কনসেন্ট্রিক জোনের কথা উনি বললেন, 5টা জোনের কথা, তার ব্যতিক্রম হতে পারে যে অর্থাৎ শহরের অভ্যন্তরে সিবিডির পাশাপাশি ওই ট্রানজিশনাল জোন বা লো ইনকাম গ্রুপের যে জোন, সেখানে যদি আবার একটা উঁচু জায়গা থাকে, অর্থাৎ যেহেতু আমেরিকার উপরে বেস করে এটা করা হয়েছে, আমেরিকাতে কি হয়, শীতকালে খুব কুয়াশা হয়, আর একটু উঁচু জায়গাতে বৈপরীত্য উত্তাপ যে প্রভাব সেটা থাকার জন্য কুয়াশাটা কম হয়, যার জন্য একটু উঁচু জায়গাগুলোতে মানুষ বেশি প্রেফার করে। ঠিক আছে, টেম্পারেচার একটু আরামদায়ক থাকে। তো এরকম উঁচু জায়গা যদি আবার ওই জোনের মধ্যে থেকে যায়, তাহলে কিন্তু আবার হাই ইনকাম গ্রুপের মানুষ সেখানে বসবাস করতে চাইবে। বুঝা গেল এই ব্যতিক্রম। আচ্ছা, যে কোনো থিওরির সুবিধা অসুবিধা থাকে, এরও আছে। যেমন সুবিধাগুলো কি কি? প্রথম কথা হচ্ছে বাস্তব তথ্যের উপর ভিত্তি করে তৈরি করা, কোনো হাইপোথিসিস নয়। শহরের আভ্যন্তরীণ গঠন সম্পর্কে প্রাথমিক প্রথম তুলে ধরা একটা মতবাদ। শুধু তাই না, শহরের গ্রোথ বা বৃদ্ধি কিভাবে হবে সে ব্যাপারেও এখানে আলোচনা করা হয়েছে। এই হচ্ছে সুবিধা। দুর্বলতা কি কি? এইখানে যখন ভূমি ব্যবহার আলোচনা করা হয়েছে, অর্থনৈতিক কাজকর্মের বন্টন আলোচনা করা হয়েছে, শুধুমাত্র 2 ডাইমেনশনাল স্পেসে ব্যাপারটা ভাবা হয়েছে। একটা বহুতল বিল্ডিং এ বিভিন্ন ফ্লোরে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম গড়ে উঠতে পারে, সেই কনসেপ্টটা এখানে আমরা পাই না। এই তত্ত্বে বিভিন্ন বলয়ের মধ্যে সুস্পষ্ট সীমারেখার কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে সেটা দেখা যায় না। অর্থাৎ লাইন দিয়ে বাউন্ডারি টেনে দিলাম, এটা তার 3 নম্বর জোন, এটা 4 নম্বর জোন, বাস্তবে কিন্তু এরকম দেখা যায় না। আর কি? প্রতিটি বলয়ের হোমোজিনিয়াস ক্যারেক্টার, অর্থাৎ একটা বলয় যে তৈরি হবে পুরো বলয় জুড়েই একই ধরনের বৈশিষ্ট্য থাকবে, এটা উনি বলেছেন, বাস্তবে সেটা হয় না। অর্থাৎ বলয়গুলোর মধ্যেও বৈচিত্র্য থাকে, আভ্যন্তরীণ বৈচিত্র্য। ভারী শিল্পের কথা প্রথমেই বললাম, ভারী শিল্পের কথা উনি বলেননি। বাস্তুতান্ত্রিক প্রক্রিয়ার কথা বলেছিলেন, 4টে বাস্তুতান্ত্রিক প্রক্রিয়ার কথা উনি বলেছেন। ইনভেশনটাকে আমি লিখিনি, ইনভেশন মানে অনুপ্রবেশ। কিন্তু ইনার্শিয়া বা জাড্যতা শহর বসতির ক্ষেত্রে এটা খুব কাজ করে। অর্থাৎ একটা শহর তৈরি হলো, তৈরি হওয়ার পরে যদি সেই শহর যে কারণে তৈরি হয়েছে সেই কারণটা যদি অপসারিত হয়, না থাকে পরবর্তীতে, তারপরও সেই শহরটা বেঁচে থাকে, এটাকেই বলা হয় ইনার্শিয়া। তো এই এরকম যে কনসেপ্ট, এই বিষয়টা উনি হাইলাইট করেননি। তারপরে গভর্নমেন্ট বা শহর, সরকার নিয়ন্ত্রিত হতে পারে, পরিকল্পনা মাফিক শহর তৈরি হতে পারে, এই ধরনের কোনো কনসেপ্ট উনি দেননি। আর একটাই সিবিডির কথা বলা হয়েছে, কিন্তু বাস্তবে যদি আমরা বিভিন্ন শহরগুলোর দিকে তাকাই, তাহলে দেখবো একাধিক
কেন্দ্রীয় এলাকা শহরে থাকে। আমরা আসছি পরবর্তী মডেলগুলো ঠিক ওটাকেই হাইলাইট করেছি। এই হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরি। এটা আমি কেন ডিটেইলে বললাম, কারণ এটার উপরে ভিত্তি করে সেক্টর থিওরি জাস্ট একটু মানে বলয়গুলোর বদলে ওখানে সেক্টরের কথা বলা হয়েছে, আর বিশেষ কিছু পার্থক্য নেই। এইটাকে আমি বেশি গুরুত্ব দিয়ে বললাম। বলো কনসেন্ট্রিক জোন থিওরি নিয়ে কারো কোনো যদি জিজ্ঞাসা থাকে। স্যার ওটা বললেন না 1923 সালে চিকাগো স্কুল অফ জিওগ্রাফি, চিকাগো স্কুল অফ সোশিওলজি। ওই যে উপরে লিখেছেন জিওগ্রাফি। হ্যাঁ হ্যাঁ, ওটা সোশিওলজি হবে, পরে আমি দেখলাম। হ্যাঁ, চিকাগো স্কুল অফ সোশিওলজি, সোশিওলজি স্টুডেন্ট বার্জেস। হ্যাঁ, তারপরে ওটাই স্যার, একবার জিওগ্রাফি বললেন পরে সোশিওলজি বললেন তাই। আচ্ছা, আর থিওরি নিয়ে কোনো সমস্যা? থিওরি নিয়ে কোনো জিজ্ঞাসা? আচ্ছা, স্যার প্রিন্সিপাল একটু বলুন। প্রিন্সিপাল বলতে ইকোলজিক্যাল প্রিন্সিপাল, যেটা উনি ব্যবহার করেছিলেন, কম্পিটিশন ফর স্পেস বিটুইন ডিফারেন্ট ইকোনমিক অ্যাক্টিভিটিজ এন্ড ডিফারেন্ট রেসিডেন্সিয়াল গ্রুপ, অর্থাৎ জায়গার জন্য কম্পিটিশন কাদের মধ্যে, বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের মধ্যে আর বিভিন্ন ইনকাম গ্রুপের মানুষের মধ্যে, এটা একটা থাকে। ইনভেশন যেহেতু ডাইনামিক ব্যাপার, অর্থাৎ একটা জায়গাতে কোনো একটা ভূমি ব্যবহার গড়ে উঠলো, সে ওইটুকুর মধ্যেই সীমাবদ্ধ থাকবে সেটা নয়, সে ক্রমশ বাড়বে এবং পার্শ্ববর্তী এলাকার মধ্যে অনুপ্রবেশ করবে। সিবিডি বললাম যে সিবিডি ট্রানজিশন জোনের মধ্যে ক্রমশ বৃদ্ধি পাবে, ওই জন্য এই ইনভেশনের ব্যাপারটা থাকছে, যেটাকে আমরা অনুপ্রবেশ বলছি। সাকসেশন, এবার এই যে ইনভেশন কম্পিটিশন এইটা চলতে থাকছে এবং একটা সময় গিয়ে দেখা যাচ্ছে যে কোন একটা ইকোনমিক অ্যাক্টিভিটিস প্রাধান্য পাচ্ছে। এইভাবে যে জোনটা কেন তৈরি হয়েছে, আপনার সাকসেশনের ফলে কিন্তু একটা লেভেলে গিয়ে, অর্থাৎ সাকসেশনের অন্তিম পর্যায়ে বিভিন্ন অর্থনৈতিক কাজকর্ম বিভিন্ন জায়গাতে সেটেল হচ্ছে, ডমিনেট করছে। এইভাবে আস্তে আস্তে সেগ্রিগেশন হয়ে যাচ্ছে এবং জোনিংটা হয়ে যাচ্ছে। আর সাকসেশনের লাস্ট হচ্ছে ডমিনেন্স, অর্থাৎ যেখানে যে কাজ প্রাধান্য পাচ্ছে সে সেখানে জোন গড়ে উঠছে। এইভাবে সিবিডি কেন্দ্রীয় অঞ্চলে প্রাধান্য পাচ্ছে, তার চারপাশে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া তৈরি হচ্ছে, লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি সেটা ডমিনেট করছে এবং সেখানে ওই ওয়ার্কিং ক্লাস পিপলের বস্তিগুলো থাকছে। তারপরে তার কাছাকাছি শিল্প এলাকার কাছাকাছি তো দূষণ থাকে, ওই জন্য সেখানে উচ্চবিত্তের মানুষ থাকবে না, ফলে জায়গার জন্য কম্পিটিশন কম। ওখানে কারা থাকবে? যাদের একটু পয়সা কড়ি কম আছে তারা ওখানে জমি কিনবে। আমার এখন যদি সামর্থ্য কম থাকে, আমি কি মালদা সব থেকে ভালো জায়গায় জমিটা কিনতে পারবো? হাতে দিতে পারবো না। তখন আমার কি করতে হবে? কোথায় কম দামে জমি পাচ্ছি, শহরে থাকলেই তো হলো, তাই তো? এবার যার পয়সা যেমন, তো এখানেও তাই, ওইভাবে রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গুলো তৈরি হচ্ছে। একদম শেষেরটা, যাদের পয়সা খুব বেশি, বিরাট বড় বড় জায়গা বিক্রি হচ্ছে, ছোট প্লট ওখানে পাওয়া যায় না, ফলে সেখানে বড় বড় বাংলো তৈরি করে থাকবে কারা? যাদের প্রচুর টাকা আছে, যারা অফিসার র্যাঙ্ক পার্সোনাল গাড়ি থাকছে তারা, ঠিক আছে? ফলে তারা ওখানে ডমিনেট করছে। বুঝে গেল? হ্যাঁ স্যার। ওকে, নেক্সট তাহলে এবার আমরা যেটা বলবো সেটা হচ্ছে সেক্টর থিওরি, হোমার হোয়াইট। সেক্টর থিওরি, হোমার হোয়াইট। কত সাল? 1939, 1939। ইডব্লিউ বার্জেসের যে কনসেন্ট্রিক জোন থিওরি, সেটার উপরেই ভিত্তি করে হোমার হোয়াইট আরো কিছু শহরের উপরে কাজ করে কনসেন্ট্রিক জোন থিওরিকে জাস্ট কিছুটা মডিফাই করে বলতে পারি উনি তুলে ধরেছিলেন সেক্টর থিওরি হিসাবে। তাহলে সেক্টর থিওরি ইজ নট এ নিউ থিওরি, ইট ইজ এ মডিফিকেশন অফ কনসেন্ট্রিক জোন থিওরি। ওকে, এখানে নগর গঠনের ওই জন্য নতুন তথ্য হিসেবে না বলে আমরা সংশোধন বলতে পারি। এখানে উনি 5টি কনসেন্ট্রিক জোন, সরি 5টি ল্যান্ড ইউজ জোনের কথা বলেছেন, যেমন কনসেন্ট্রিক জোনে আমরা পেয়েছি। এখানেও উনি একটাই সিবিডির কথা বলেছেন, যেটা আমরা কনসেন্ট্রিক জোনে দেখেছি। এখানেও সিবিডি কেন্দ্রীয় অংশে অবস্থান করবে, শহরের মাঝখানে অবস্থান করবে, যেটা আমরা কনসেন্ট্রিক জোন থিওরিতেও দেখেছি। পার্থক্য যদি আসে কনসেন্ট্রিক জোন থিওরির সঙ্গে হোমার হোয়াইটের, তাহলে এইগুলো বললাম মিল। আর অমিল কি? অমিল হচ্ছে রিংয়ের কনসেন্ট্রিক রিংয়ের আকারে হবে না, কারণ শহরের বিভিন্ন অংশে, শহর থেকে যত দূরে যাব বিভিন্ন অংশে ভূমি ব্যবহারে
পার্থক্য তৈরি হবে, কারণ হচ্ছে রাস্তার পাশে বা যেদিকে শিল্প তার অপোজিট দিকে নির্মল পরিবেশ থাকবে, যার জন্য বিভিন্ন রেসিডেন্সিয়াল গ্রুপগুলো কনসেন্ট্রিক জোন আকারে তৈরি না হয়ে সেক্টরে ভেঙে যাবে, অর্থাৎ শহর থেকে একটা বৃত্ত কলা ধরে বাইরের দিকে ডেভেলপ করবে। এতে সুবিধাটা কোথায়? কনসেন্ট্রিক রিং এর ক্ষেত্রে যদি রিং গুলো বাড়তে চাই তাহলে পরবর্তী রিং এর মধ্যেই প্রবেশ করতে হবে, ইনভেশনের ব্যাপারটা এখানে চলে আসছে। কিন্তু সেক্টর থিওরিতে ইনভেশনের কোনো কনসেপ্ট নেই, কারণ কি, যেহেতু একটা সেক্টর গড়ে উঠছে বাইরের দিকে, ফলে সেই সেক্টরটা নির্দ্বিধায় বাইরের দিকে বাড়তে পারবে। ঠিক আছে, তার মানে কনসেন্ট্রিক জোন থিওরিতে যে হোমোজিনিয়াস ট্রান্সপোর্ট ফেসিলিটি, সেই ব্যাপারটা হোমার হোয়াইট অস্বীকার করেছে যে না, হোমোজিনিয়াস ট্রান্সপোর্ট ফ্যাসিলিটি সব জায়গাতে হবে না। যে জায়গাগুলোতে হাইওয়ে তো আর শহরের সব দিকে থাকবে না, শহরের যেদিক দিয়ে হাইওয়ে বেরিয়ে গেছে সব থেকে অ্যাক্সেসিবল এলাকা সেইগুলো হবে, সেইগুলো সেই হাইওয়ের কাছাকাছি কম্পিটিশন সব থেকে বেশি হবে। আবার হাইওয়ে থেকে দূরে কম্পিটিশন কম হবে, সেখানে শিল্প তৈরি হবে। শিল্প তৈরি হলে তার কাছাকাছি বড় লোকরা থাকবে না, বড় লোকরা তখন উল্টো দিকে থাকবে, হাইওয়ের কাছাকাছি। এগুলো হচ্ছে ডিফারেন্স। সেই জন্য কনসেন্ট্রিক রিং তৈরি হবে না, তার বদলে উনি বলেছেন বলয় তৈরি হবে, রেডিয়েটিং সেক্টর। ওকে, এই হচ্ছে কনসেন্ট্রিক জোন থিওরির সঙ্গে সেক্টর থিওরির পার্থক্য। আচ্ছা, হোমার হয়তো কিছু অনুমানের কথা বলেছিলেন, কি কি? তার মতে ধনী ব্যক্তিরা শহরের কেন্দ্র থেকে বাইরের দিকে সব থেকে উন্নত পরিবহন ব্যবস্থা যুক্ত এবং দূষণ মুক্ত সেক্টরটা তৈরি করবে। অর্থাৎ সব থেকে ধনী যারা, তারা শহরের কেন্দ্র থেকে বাইরের দিকে সব থেকে অ্যাক্সেসিবল এলাকা, অর্থাৎ যেদিকে হাইওয়ে গেছে, এবং শিল্প কেন্দ্র থেকে দূরে অপোজিট দিকে দূষণহীন পরিবেশটা বেশি পছন্দ করবে। দরিদ্ররা শিল্পের কাছাকাছি সাব সেক্টর তৈরি করে থাকবে, যেটাকে জোন অফ ট্রানজিশন বলা হয়েছে কনসেন্ট্রিক জোন থিওরি। শহরে এমন কিছু বিষয় আছে যেগুলো একে অপরকে আকর্ষণ করে, যেমন শিল্প এবং শ্রমিক, আবার বিকর্ষণও করে, এরকমও আছে, শিল্প এবং উচ্চবিত্তের মানুষ। ঠিক আছে, আবার উন্নত এবং অ্যাক্সেসিবল এলাকা এবং উচ্চবিত্তের মানুষ, এরা পরস্পরকে আকর্ষণ করে। এই আকর্ষণ এবং বিকর্ষণ, এই প্রসেসের কথা হোমার হোয়াইট উল্লেখ করেছিলেন, যেখান থেকে সেক্টরের কনসেপ্ট এসেছে। ধনীরা শিল্পের কাছে থাকবে না, আবার ধনীরা বস্তির কাছেও থাকবে না, আবার বস্তি শিল্প কাছাকাছি থাকবে। ধনীরা দূষণ মুক্ত পরিবেশ এর কাছাকাছি থাকবে, ধনীরা হাইওয়ের কাছাকাছি থাকবে। ঠিক আছে, ভারী শিল্প, পাইকারি গুদামঘর, পাইকারি বাজার, এগুলো সাধারণত রাস্তার পাশে গড়ে উঠবে। এই হচ্ছে হোমার হোয়াইটের বক্তব্য। তারপরে উনি ওই একই 5টা জোন কিন্তু কনসেন্ট্রিক না হয়ে 5টা সেক্টর তৈরি হয়েছে, সেটা উনি বলেছিলেন। ছবিটা আমি একটু দেখে নিই কি কি আছে। আর কিন্তু কিছু নেই, সেক্টর থিওরিতে বলার আর কিছু নেই। সিবিডি 1 নম্বর জোন, তারপরে এইভাবে 2 নম্বর জোন তৈরি হবে, জোন অফ ট্রানজিশন। 2 এর পাশেই হচ্ছে 3 ওয়ার্কিং ক্লাস পিপল, লো ইনকাম গ্রুপ, আর এখানেও 3 তৈরি হবে, অর্থাৎ সিবিডির পাশে এখানেও একটা 3 তৈরি হবে, কারণ 2 এর পাশে 3ই থাকবে, এদিকেও থাকতে পারে এদিকেও থাকতে পারে। আর এই বেরিয়ে গেল সব থেকে শহরের অ্যাক্সেসিবল এলাকা, হাইওয়ে যেখান দিয়ে গেছে সব থেকে দূষণমুক্ত পরিবেশ, ওয়ার্কিং ক্লাস পিপুলের অপোজিট দিকে, শিল্পের অপোজিট দিকে। ঠিক আছে, আর মিডল ইনকাম গ্রুপ একটা মাঝামাঝি পরিবেশ। এই হচ্ছে সেক্টর থিওরির মূল গল্পটা। ওকে, আর কিছু বলার নেই। বলো, সেক্টর থিওরি নিয়ে তোমাদের কারো কিছু বক্তব্য থাকে? স্যার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজ। মূল্যায়ন। আচ্ছা, কনসেন্ট্রিক জোন থিওরির ক্ষেত্রে আমরা দেখেছি তার কিছু সুবিধা এবং কিছু অসুবিধা রয়েছে। সেক্টর থিওরির ক্ষেত্রে আমরা দেখবো এর কিছু যেমন ভালো দিক আছে, তেমন এর অনেক দুর্বল দিকও রয়েছে। যেমন ভালো দিক, কনসেন্ট্রিক জোন থিওরিতে কনসেন্ট্রিক রিং সেটা থেকে অনেক বেশি বাস্তবসম্মত এটা হতে পারে। 2 নম্বর হচ্ছে শহরের যে গ্রোথ, সেটা স্পন্টেনিয়াস হবে এখানে, কারণ প্রতি সেক্টর আলাদা, সে তার মতো করে গ্রোথ হতে পারে। ঠিক আছে, আর এটা সত্যি যে ধনীরা কখনো শিল্পে অঞ্চলের কাছাকাছি থাকে না বা বস্তির কাছাকাছি থাকে না, অর্থাৎ অনেকটা রিয়েল সিচুয়েশন আমরা এখানে দেখতে পাচ্ছি। কিন্তু দুর্বল দিক,
একটাই সিবিডির কথা এখানে বলা হয়েছে, যেটা বাস্তবে আমরা একাধিক সিবিডি দেখতে পাই। ঠিক আছে, আর কি এই থিওরিটা বেসিক্যালি বাড়ি ভাড়া, অর্থাৎ এগুলো সবই এমপিরিক্যাল থিওরি, বাস্তব শহর স্টাডি করে তৈরি। হোমার হাইট যেটা করেছিলেন, তিনি বাড়ি ভাড়ার উপর ভিত্তি করে ভূমি ব্যবহারের নকশা বা ভূমি ব্যবহার সম্পর্কিত মডেল তৈরি করা যায় সেই বিষয়ে সেটা উনি করেছিলেন, অর্থাৎ বাড়ি ভাড়া। ঠিক আছে, শহরের বিভিন্ন অংশের বাড়ি ভাড়া কত তার উপরে ভিত্তি করে উনি এই নকশাটা তৈরি করেছিলেন, যেটা সমালোচিত হয়েছে। শুধু বাড়ি ভাড়া খুব সিম্পল একটা ক্রাইটেরিয়া, আরো অনেক ক্রাইটেরিয়া থাকে রেসিডেন্সিয়াল জোন তৈরি হওয়ার ক্ষেত্রে। আর যেটা সেটা হচ্ছে যে এটাকে নতুন বা নিউ থিওরি বলতে অনেকে নারাজ, কারণ এই থিওরিতে বেসিক্যালি যেটা করা হয়েছে কনসেন্ট্রিক জোন থিওরি মডিফিকেশন, অর্থাৎ হোমার হোয়াইট নিজে নতুন কোনো থিওরি আনতে পারেননি। এটা একটা সমালোচকরা সমালোচনা করে থাকে। লাস্ট হচ্ছে মাল্টিপল নিউক্লিয় থিওরি। মাল্টিপল নিউক্লিয় থিওরি, হ্যারিস এন্ড উলম্যান। মাল্টিপল নিউক্লিয় থিওরি, হ্যারিস এন্ড উলম্যান, 1945। এটাকে আমরা একটা নতুন থিওরি বলতে পারি, অর্থাৎ আগের দুটো থিওরির থেকে সম্পূর্ণ আলাদা একটা থিওরি, এবং সেই দুটোর সঙ্গে এর কোনো মিল নেই, না স্ট্রাকচারে মিল, না নাম্বার অফ জোন তাতে মিল, বা সিবিডি ডেফিনেশন, সিবিডি লোকেশন, কোনোভাবেই আগের দুটো থিওরির সঙ্গে এটা আমরা মিল পাই না। ওই জন্য এটাকে আমরা একটা নতুন থিওরি বলতে পারি। ওকে, তাহলে মার্কিন ভৌগোলিক হ্যারিস উলম্যান 1945 সালে মাল্টিপল নিউক্লিয় থিওরি, অর্থাৎ আরবান স্ট্রাকচারের মডেল হিসাবে প্রথম একাধিক সিবিডি যুক্ত মতবাদ হচ্ছে মাল্টিপল নিউক্লিয় থিওরি। অর্থাৎ একটা সিবিডি কে কেন্দ্র করে নয়, একাধিক সিবিডি কে কেন্দ্র করে শহর গড়ে ওঠে, এবং সেই অনুযায়ী শহরের যে ল্যান্ড ইউজ জোন সেগুলো তৈরি হয়, সেটা এই তথ্যে আলোচনা করা হয়। তাহলে মূল বক্তব্যটা বোঝা গেল? হ্যাঁ, তাহলে মূল বক্তব্যটা বোঝা গেল যে একটা সিবিডি নয়, একাধিক সিবিডি কে কেন্দ্র করে একটা শহর গড়ে ওঠে, অর্থাৎ মাল্টিপল সেন্টার থাকে, সেন্টার অফ অ্যাট্রাকশন থাকে একটা শহরে, এবং তার উপরে ভিত্তি করে শহরের ভূমি ব্যবহার নির্দিষ্ট হয়, এবং ওইরকম 5টা জোন নয়, একাধিক তার 5-এর বেশি ল্যান্ড ইউজ জোন তৈরি হতে পারে। এটা মূল বক্তব্য। এখানে আরেকটা জিনিস যেটা বলা হচ্ছে যে ডিফারেন্ট নিউক্লি মে কাম আপ এট ডিফারেন্ট পয়েন্ট অফ টাইম অফ দ্য সিটি গ্রুপ, অর্থাৎ এই যে একাধিক সেন্টারের কথা বলা হচ্ছে, সব সেন্টারগুলো যে একই সঙ্গে তৈরি হবে তা কিন্তু নয়। সময়ের সঙ্গে সঙ্গে শহরের বৃদ্ধির সঙ্গে সঙ্গে নতুন নতুন সেন্টার তৈরি হতে পারে। আমি উদাহরণ হিসেবে বললাম যে মালদা শহরের সিবিডি বলতে আমরা পোস্ট অফিস এলাকাটাকে যদি ধরি, ওটা কমার্শিয়াল কমপ্লেক্স প্লাস অ্যাডমিনিস্ট্রেটিভ কমপ্লেক্স ওখানে রয়েছে। পরবর্তীকালে আমরা যদি দেখি যে রথবাড়ি কমিউনিকেশন ফেসিলিটি উপরে ভিত্তি করে আরেকটা সেন্টার অফ অ্যাট্রাকশন তৈরি হয়ে গেছে। আবার ইউনিভার্সিটি অফ গৌড়বঙ্গ তৈরি হলো একদম শহরের প্রান্তে, কিন্তু সদ্য তৈরি হয়েছে, হয়তো আজ থেকে 50 বা 100 বছর পরে দেখা যাবে যে ওই এলাকাটাও কিন্তু একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়ে গেছে, এবং সেটাকে কেন্দ্র করে বিভিন্ন বিজনেস এবং রেসিডেন্সিয়াল কমপ্লেক্স গুলো তৈরি হচ্ছে। ঠিক আছে, তো তাহলে বিভিন্ন সময়ে বিভিন্ন সেন্টার অফ অ্যাট্রাকশন তৈরি হতে পারে, এটাও কিন্তু এই থিওরিতে মূল বক্তব্যে বলা হয়েছে। আর কতগুলো বিষয় যেগুলো এই থিওরির আলোচনায় উল্লেখযোগ্য, সেটা কি? 1 নম্বর হচ্ছে কিছু কাজকর্ম নির্দিষ্ট কিছু জায়গাতেই সীমাবদ্ধ থাকে, কারণ তাদের স্পেশালাইজড নিড থাকে, অর্থাৎ বিশেষ বিশেষ সুযোগ সুবিধা তাদের দরকার হয়। যেমন পোর্ট অ্যাক্টিভিটি, সেটা তো উপকূলীয় অঞ্চলে গড়ে উঠবে, সে কি শহরের মাঝখানে তৈরি হবে? একটা বিমানবন্দর তৈরি করবো, সে কি শহরের মাঝখানে তৈরি করতে পারবো? একটা বড় ফাঁকা জায়গা দরকার হবে। একই রকম ভাবে খুচরো ব্যবসা, সেটা কোথায় তৈরি হবে? সব থেকে অ্যাক্সেসিবল এলাকা যেটা হবে, অর্থাৎ যেখানে সহজেই যাওয়া আসা করা যাবে, কারণ মানুষ সব কিনতে আসবে, যাওয়া যোগাযোগ যদি ভালো না হয় তাহলে সেখানে খুচরো ব্যবসা তৈরি হবে না। তারপর বিভিন্ন অর্থনৈতিক কাজকর্মের জন্য কিন্তু নির্দিষ্ট এবং স্পেশালাইজড জায়গা দরকার হয়, সেটাই থিওরিতে মেনশন করা হয়েছে। আর কি
certain related activities tend to cluster in the same district because they benefit from each other. অর্থাৎ কিছু কিছু অর্থনৈতিক কাজকর্ম একই সঙ্গে অবস্থান করবে, কারণ তারা একে অপরের দ্বারা উপকৃত হয়। সেটা কি? ইঞ্জিনিয়ারিং শিল্প আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রির কাছে তৈরি হবে, তাই তো? কারণ ওদের কাঁচামাল তো আয়রন অ্যান্ড স্টিল ইন্ডাস্ট্রি থেকেই পাবো, বা যেকোনো ধাতব শিল্পের কাছে কিন্তু ইন্ডাস্ট্রি ইঞ্জিনিয়ারিং শিল্পগুলো গড়ে ওঠে। সেটা গাড়ি তৈরি শিল্প হতে পারে, সেটা যন্ত্রাংশ তৈরি শিল্প হতে পারে, সেগুলো সবসময় ধাতব শিল্পের কাছাকাছি গড়ে ওঠে। অর্থাৎ এগুলো হচ্ছে রিলেটেড, একে অপরের দ্বারা উপকৃত হয়, ওই জন্য এরা সবসময় কাছাকাছি অবস্থান করে। এইভাবে অর্থনৈতিক কাজকর্মগুলো গড়ে ওঠে। আবার গাড়ি নির্মাণ শিল্পের কাছাকাছি টায়ার নির্মাণ শিল্প, গাড়ি নির্মাণ শিল্পের কাছাকাছি গাড়ির গ্লাস নির্মাণ শিল্প, সেগুলো তৈরি হবে। বোঝা গেল? সার্টেন আনরিলেটেড অ্যাক্টিভিটিস একে অপরকে বিকর্ষণ করে। অর্থাৎ কিছু অ্যাক্টিভিটিস থাকে যারা কাছাকাছি থাকবে না, বরং একজন এদিকে থাকলে আরেকজন উল্টো দিকে থাকবে। যেমন কি একটা স্কুল এবং সিনেমা হল, তারপরে উচ্চবিত্তের বসবাস সবসময় ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি এলাকা থেকে দূরে হবে। সিনেমা হল এবং স্কুল একসঙ্গে কাছাকাছি থাকবে না, যদিও বাস্তবে অনেক সময় এটা নাও হতে পারে, সিনেমা হলের পাশে স্কুল থাকতে পারে, ঠিক আছে? কিন্তু যেটা সাধারণত দেখা যায়, স্কুল শিক্ষা প্রতিষ্ঠান, সিনেমা হল বিনোদনের কেন্দ্র অনেক একে অপর থেকে দূরে থাকবে। আর কিছু এমন অ্যাক্টিভিটিস আছে যারা অনেক বেশি আয় করতে পারে, অল্প সময় অনেক বেশি আয় করতে পারে এবং ছোট জায়গা থেকে অনেক বড় ইনকাম তৈরি করতে পারে। ফলে তারা কি করবে? সব থেকে বেশি ভাড়াটা দিতে পারবে, সব থেকে বেশি দামটা দিয়ে জমিটা নিতে পারবে। তার জন্য তারা সব থেকে উচ্চ দামযুক্ত, উচ্চ ভাড়াযুক্ত এলাকাতে গড়ে উঠবে। সাধারণত কমার্শিয়াল অর্থাৎ রিটেল অ্যাক্টিভিটিস, খুব উচ্চ দামি জিনিসপত্রের দোকান, বড় বড় অফিস, কোম্পানির অফিস, তারা ওই ভালো জায়গাগুলোতে গড়ে উঠবে। এই থিওরিতে সেন্টার অফ অ্যাট্রাকশন বা সিবিডি বা নিউক্লি, এখানে সিবিডির বদলে নিউক্লি কথাটা ইউজ করা হয়েছে। নিউক্লি মানে কিন্তু কেন্দ্র, নিউক্লিয়াস থেকে নিউক্লিয়াস মানে একটা কেন্দ্র, নিউক্লি মানে হচ্ছে একাধিক, প্লুরাল। তো একাধিক কেন্দ্রের কথা বলা হয়েছে সিবিডির বদলে। সেই কেন্দ্রগুলো কি কি হতে পারে? এক নম্বর হচ্ছে অবশ্যই সিবিডি বা সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট, বা যেটা কমার্শিয়াল এলাকা শহরের, সেটা হতে পারে। আর কি হতে পারে? যে কোনো ইন্ডাস্ট্রিয়াল কমপ্লেক্স, অর্থাৎ একটা জায়গাতে অনেকগুলো শিল্প গড়ে উঠেছে, সেটাও কিন্তু একটা সেন্টার অফ অ্যাট্রাকশন হয়। এয়ারপোর্টস, বিমানবন্দর সেন্টার অফ অ্যাট্রাকশন হয়, যেমন কলকাতার ক্ষেত্রে দমদম। বা পোর্ট, যেমন উপকূলীয় শহর বিশাখাপত্তনম বলি বা অন্য যে শহরগুলো আছে, সেক্ষেত্রে পোর্ট এলাকা, কলকাতার ক্ষেত্রে খিদিরপুর, গার্ডেন রিচ, তার আশেপাশে কিন্তু একটা স্পেশালাইজড ইকোনমিক অ্যাক্টিভিটি, স্পেশালাইজড রেসিডেন্সিয়াল জোন তৈরি হয়ে গেছে। আর কি? রেল স্টেশন, ঠিক আছে? মালদার ক্ষেত্রে ইংলিশ বাজার মালদা টাউন স্টেশন, সেটাকে কেন্দ্র করে কিন্তু একটা এলাকা তৈরি হয়েছে, সেখানকার তাদের ওই যাওয়া আসার সুবিধাটাকে কেন্দ্র করে। বা রেল কোয়ার্টার, রেলের হাসপাতাল ইত্যাদি ইত্যাদি, ওগুলো ওখানে একটা বিশেষ ভূমি ব্যবহার তৈরি হয়েছে। আর ইউনিভার্সিটি ক্যাম্পাস, আমি যেটা গৌরবঙ্গ উদাহরণ দিলাম, এখনো হয়ে উঠতে পারেনি, কিন্তু ফিউচারে হবে, এটা কিন্তু আমরা বলতেই পারি। সুতরাং দেখা যাচ্ছে যে একাধিক সেন্টার অফ অ্যাট্রাকশন শহরের বিভিন্ন সময়ে গড়ে ওঠে এবং সেগুলোকে কেন্দ্র করে আলাদা আলাদা ভূমি ব্যবহার চিত্র আমরা শহরে দেখতে পাই, যার ফলে না সেক্টর না কনসেন্ট্রিক, বরং একটা ইররেগুলার ল্যান্ড ইউজ প্যাটার্ন আমরা দেখতে পাই। শহরের বিভিন্ন প্রান্তে আলাদা আলাদা স্পেশালাইজড ল্যান্ড ইউজ প্যাটার্ন আমরা দেখতে পাই। এটা মাল্টিপল নিউক্লিয়ার থিওরির মূল বক্তব্য। আমরা যদি ছবিটা আঁকি তাহলে আমাদের কাছে আরো ব্যাপারটা পরিষ্কার হবে। মূল কেন্দ্রীয় এলাকা 1 নম্বর, তার পাশে 3 নম্বর, এদিকে 2 নম্বর এলাকা, আমি কোনটা কি সেটা পরে বলছি। এদিকে আবার একটা 3, 6, 7, 5, আর এটা হচ্ছে 8, আর এখানে হচ্ছে 9, অর্থাৎ টোটাল 9টা এলাকার কথা বলা হয়েছিল মাল্টিপল নিউক্লিয়ার থিওরিতে। তার মধ্যে 1 নম্বরটা হচ্ছে মূল কমার্শিয়াল এলাকা বা মেইন সেন্ট্রাল বিজনেস ডিস্ট্রিক্ট। 2 নম্বর অর্থাৎ 1 এর পাশে 2, সেটা হচ্ছে হোলসেল বা পাইকারি
আর লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে আগের দুটো থিওরির সঙ্গে প্রথম 5টা জোন মোটামুটি নামকরণ একই হবে। এক হচ্ছে সিবিডি, আগে দুটো তো ছিল। দুই হচ্ছে ট্রানজিশনাল জোন, যেটা লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি থাকছে, আর হোলসেল বা পাইকারি বাজার গুদাম এগুলো থাকছে, যেটা আমরা আগের দুটো থিওরিতে দেখেছি। 3 নম্বর হচ্ছে লো ক্লাস রেসিডেন্সিয়াল, যেটাও আমরা আগের দুটো থিওরিতে দেখেছি। অর্থাৎ সিবিডি এবং লাইট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রির চারপাশে তৈরি হচ্ছে লো ইনকাম গ্রুপ পিপুল রেসিডেন্সিয়াল এরিয়া। 4 নম্বর হচ্ছে মিডল ইনকাম গ্রুপ রেসিডেন্সিয়াল এরিয়া। 4 নম্বর এইটা, 3 এর পাশেই 4 থাকছে মিডল ইনকাম গ্রুপ রেসিডেন্সিয়াল এরিয়া। অর্থাৎ মূল যে 4টে এলাকা সেটা হয়ে গেল। এবং আমরা যদি একটু ক্লোজলি দেখি তাহলে কিন্তু দেখবো যে একের চারপাশেই কিন্তু তৈরি হয়েছে, কিন্তু কনসেন্ট্রিকও নয়, সেক্টরও নয়, জাস্ট পাশাপাশি বিভিন্ন ব্লক তৈরি করে এখানে তৈরি হয়েছে। এটাই তার ডিফারেন্স। আর কি আমরা দেখতে পাচ্ছি 6 নম্বর, আচ্ছা তার আগে বলি 5 নম্বর, অর্থাৎ শহরের যেদিকে লো ইনকাম গ্রুপ বসবাস করছে বা যেদিকে শিল্প তৈরি হয় তার ঠিক উল্টো দিকে এই যে বিকর্ষণ, 5 নম্বর সব থেকে ক্লিন দূষণহীন পরিবেশ, সেখানে এরা গড়ে উঠছে, গ্রিনারি অনেক বেশি থাকছে, ঠিক আছে। এবং মিডল ইনকামের পরেই তৈরি হচ্ছে, যেটা আমরা আগে দুটো থিওরিতে দেখেছি। আর কি 7 নম্বর, অর্থাৎ 4 আর 5 এর মধ্যে 7 আরেকটা সিবিডি তৈরি হয়েছে। সেটা কি? সেটা হচ্ছে আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট। আগের দুটো থিওরিতে আমরা আলোচনা দেখেছি, অর্থাৎ কনসেন্ট্রিক জোন থিওরি যেমন আমরা 5 নম্বর জোনটা আলোচনা করলাম, সেখানে বলেছিলাম যে এখানে অর্থাৎ ওই মানুষের প্রয়োজনে কিছু কিছু রিটেল দোকান থাকবে। এখানে সেটা একটা স্পেশালাইজ লোকেশন নিয়েছে, অর্থাৎ 4 এবং 5 এর মাঝে একটা আরেকটা সিবিডি তৈরি হয়েছে, সেকেন্ডারি সিবিডি তৈরি হয়ে গেছে, আউটলাইন বিজনেস ডিস্ট্রিক্ট। 6 নম্বরটা কি? এটা ম্যানুফ্যাকচারিং, এটাও আরেকটা ম্যানুফ্যাকচারিং ইউনিট হিসেবে 6 নম্বরটা তৈরি হচ্ছে, কারণ ওয়ার্কিং ক্লাস পিপল পেয়ে যাচ্ছে কাছেই, যার জন্য এখানে আরেকটা আউটলাইন ম্যানুফ্যাকচারিং হাব তৈরি হচ্ছে, ঠিক আছে। 6। 8 নম্বরটা কি? 8 নম্বরটা হচ্ছে রেসিডেন্সিয়াল সাবার্ব, অর্থাৎ একদম শহরের মূল শহরের প্রান্ত ছাড়ালে যে বিস্তীর্ণ রুরাল এরিয়া থাকে, কান্ট্রি সাইড থাকে, সেখানে একটা রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি হয়েছে, যেটাকে রেসিডেন্সিয়াল সাবার্ব বলা হয়। এগুলোকে আমরা স্যাটেলাইট টাউনও বলতে পারি যদি কোনো বড় টাউনের উপকণ্ঠে তৈরি হয়, বা নিউ টাউন বলা হয়ে থাকে। তো সেরকম একটা রেসিডেন্সিয়াল সাবার্ব, যেটাও মূলত বসতি এলাকা, যার কাছাকাছি একটা সিবিডি আছে, মিডল ইনকাম গ্রুপ, উচ্চ ইনকাম গ্রুপ পাশাপাশি, সেই জন্য এখানে গ্রামীণ এলাকার মধ্যে আবার একটা রেসিডেন্সিয়াল সাবার্ব তৈরি হতে পারে, ঠিক আছে। আর লাস্টলি হচ্ছে 9, 2 নম্বর হচ্ছে ম্যানুফ্যাকচারিং হোলসেল, তার চারপাশে ওয়ার্কিং ক্লাস পিপল, সেটাকে ব্যবহার করে 6 নম্বর একটা তৈরি হচ্ছে ম্যানুফ্যাকচারিং সেক্টর, আউটলাইন ম্যানুফ্যাকচারিং সেক্টর। 9 নম্বর আরেকটা ম্যানুফ্যাকচারিং হাব হিসেবে আত্মপ্রকাশ করছে উপকণ্ঠে। এই হচ্ছে মাল্টিপল নিউক্লিয়ার থিওরির মূল বক্তব্য। বলো জিজ্ঞাসা থাকলে, কার কোনো জিজ্ঞাসা আছে? আর 9 নম্বর কি বললেন? 9 নম্বরটা হচ্ছে আউটলাইন ইন্ডাস্ট্রিয়াল ডিস্ট্রিক্ট বা ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব, অর্থাৎ একদম শহরের প্রান্তীয় অংশে আরেকটা নতুন করে ইন্ডাস্ট্রিয়াল হাব তৈরি হওয়া। 6 নম্বরটা হচ্ছে হেভি ম্যানুফ্যাকচারিং, একটা সেকেন্ডারি, এটা হচ্ছে লাইট ম্যানুফ্যাকচারিং হোলসেল, আর এটা হচ্ছে হেভি ম্যানুফ্যাকচারিং, শহর থেকে অনেক দূরে অথচ ওয়ার্কিং ক্লাস পিপলের কাছাকাছি তৈরি হচ্ছে। আর যেহেতু এখানে ওয়ার্কিং ক্লাস পিপল আছে, এখানে হেভি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি আছে, ওই জন্য তার কাছাকাছি আরেকটা ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব তৈরি হয়ে গেল, অর্থাৎ আরেকটা শিল্প কেন্দ্র তৈরি হয়ে গেল। যেমন এখানে বিজনেস ডিস্ট্রিক্ট এবং 4 আর 5 অর্থাৎ মিডিল আর হাই ইনকাম গ্রুপের মানুষ থাকছে, ফলে এটাকে আশ্রয় করে আরেকটা রেসিডেন্সিয়াল সাবার্ব তৈরি হলো। তেমনি এখানে এই সুবিধাটাকে কেন্দ্র করে ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব, এবং দেখা যাচ্ছে যে ইন্ডাস্ট্রিয়াল সাবার্ব এবং রেসিডেন্সিয়াল সাবার্ব পরস্পর বিপরীত অপোজিট লোকেশনে অবস্থান করছে। শুধু তাই নয়, ওয়ার্কিং ক্লাস পিপল যেদিকে, তার বিপরীত দিকে আমরা হাই ইনকাম গ্রুপের মানুষ দেখতে পাচ্ছি। স্যার পুরো ছবিটা দেখে মনে হচ্ছে 8 আর 9 নাম্বারটা মানে পুরো এলাকা থেকে মানে একেবারে আলাদা, হ্যাঁ আমাদের এটা, সাথে লিঙ্ক নেই। হ্যাঁ লিঙ্ক নেই, এটা সাবার্ব, মানে মূল শহরের বাউন্ডারি যদি এটা হয় আর চারপাশে হচ্ছে গ্রামীণ এলাকা, সেই গ্রামীণ এলাকার মধ্যে এগুলো তৈরি হবে, ওই জন্য সাবার্ব বলা। পরবর্তীতে এই যে ফাঁকা জায়গাগুলো, এগুলো তখন মিশে যাবে শহরের ডেভেলপমেন্টের সময় সঙ্গে সঙ্গে। এরকম সাবার্বগুলো তৈরি হয়, তারপর আস্তে আস্তে মিডলের জায়গাগুলো তখন আস্তে আস্তে বিভিন্ন ল্যান্ড ইউজ বা বিভিন্ন রেসিডেন্সিয়াল এরিয়া তৈরি হয়ে যায়।
এখানে রেসিডেন্সিয়াল এরিয়া তৈরি হবে, এখানে ইন্ডাস্ট্রি অন্যান্য আরো কিছু ফ্যাক্টরি এসে এখানে তৈরি করবে, এটা তখন মিশে যাবে, তখন কন্টিনিউয়াস এরিয়া হয়ে যাবে। আচ্ছা, তাহলে এটা যদি মূল্যায়ন করতে হয় বা সুবিধা অসুবিধাগুলো দেখতে হয়, তাহলে কি কি দেখবো? প্রথম কথা হচ্ছে অনেক বেশি বাস্তবসম্মত এই থিওরি। দেখবি পরীক্ষায় প্রশ্ন আসছে, মাল্টিপল নিউক্লিয়ার থিওরি ইজ মোর রিয়েলিস্টিক, এক্সপ্লেইন 10 নম্বর। অনেক বেশি বাস্তবসম্মত, কারণ আমরা অধিকাংশ শহরেই যেটা দেখতে পাই যে একাধিক সেন্টার অফ অ্যাট্রাকশন, সেইটা এখানে বলা হয়েছে। তারপরে কিছু স্পেশালাইজড অ্যাক্টিভিটিস, তাদের স্পেশালাইজড লোকেশন দরকার, সেগুলো এখানে কনসিডার করা হয়েছে। কিছু অর্থনৈতিক কাজকর্ম কাছাকাছি থাকলে সুবিধা পাই, যেমন ইঞ্জিনিয়ারিং ইন্ডাস্ট্রি, ধাতব শিল্প বা গাড়ি নির্মাণ শিল্পের সঙ্গে গ্লাস, টায়ার, এগুলো নির্মাণ শিল্প, যার জন্য শিল্পের পাশে শিল্প তৈরি হচ্ছে, শিল্পের পাশে শ্রমিকরা থাকছে, যারা বেশি দাম দিতে পারে, বেশি ভাড়া দিতে পারে, বেশি জমির দাম বহন করতে পারে, তারা একেবারে সেন্টারে গড়ে উঠবে। অর্থাৎ অনেকগুলো পজিটিভ, যেটা রিয়েলিস্টিক বা রিয়েল সিচুয়েশনে যেটা দেখতে পাই, সেগুলো এই থিওরিতে আমরা দেখতে পাচ্ছি। দুর্বলতা কি? এই থিওরিতে আমরা কোনো পার্টিকুলার প্যাটার্ন দেখতে পাই না, না সেক্টর বা রেডিয়াল প্যাটার্ন, না কনসেন্ট্রিক প্যাটার্ন, কোনো প্যাটার্ন। অর্থাৎ এই থিওরি কোনো পার্টিকুলার প্যাটার্ন গড়ে তুলতে পারেনি, এটা একটা দুর্বলতা। কারণ মডেল মানে তার তো একটা জেনারেলাইজ ফ্রেমওয়ার্ক থাকবে, সেটা এটা করতে পারেনি। আর কি? কোনো স্পেশাল অর্ডার, অর্থাৎ কোনো জিওমেট্রিক শেপ যুক্ত স্পেশাল অর্ডার দিতে পারেনি। আরেকটা হচ্ছে রিসেন্ট যে আরবান ডেভেলপমেন্ট, যদি আমরা দেখি রেডিয়াল ট্রান্সপোর্ট লাইন, এবং তারকে কেন্দ্র করে রেডিয়াল যে রিং গুলো তৈরি হয়, আমি সল্ট লেকের উদাহরণ দিলাম, বা প্ল্যান সিটি কিরকম হয়, সেই ধরনের কোনো কনসেপ্ট এখানে অ্যাড করা হয়। বলো, কার কোনো জিজ্ঞাসা আছে কিনা? না থাকলে এখানে শেষ করবো।